সন্ধ্যা। আমন্ত্রণ জানাচ্ছি রেডিও বাংলা এডিলেডের আজকের সাপ্তাহিক আয়োজনটিতে। সুধী শ্রোতা মণ্ডলী, অনুষ্ঠান শুরুতেই আপনাদের জানিয়ে দিতে চাই আজ আপনাদের জন্য থাকছে বিশেষ একটি অনুষ্ঠান, যেখানে পুরো সময়টি জুড়ে আমরা আজ স্মরণ করব বাংলাদেশের সাহিত্যের কিংবদন্তি তুল্য এক বর পুত্রকে। আশা করছি আজকের পুরো আয়োজনটিতে আপনি আমাদেরই সঙ্গী হবেন। কীর্তিমান এই ব্যক্তি 13 নভেম্বর 1948 সালে জন্মগ্রহণ করেন নেত্রকোনা জেলার মোহনগঞ্জে। এই নন্দিত সাহিত্যিকের প্রয়াণ হয়েছে 19 জুলাই 2012 সালে। তিনি আমাদের বাংলা সাহিত্যের সম্রাট। তিনি আর কেউ নন, হুমায়ুন আহমেদ। তাকে হারানোর প্রায় 1 বছর হতে চলল। 1972 সালে তার প্রথম প্রকাশিত বই নন্দিত নরকের মধ্যে দিয়ে তরুণ লেখক হিসেবে আত্মপ্রকাশ করেন। 1994 সালে তিনি প্রথম চলচ্চিত্র নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেন এবং 35 মিলিমিটার পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র আগুনের পরশমণি পরিচালনা করে 8টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গানের একটি বিখ্যাত লাইন, যে লাইনটি বাংলা সাহিত্যের নতুন যুগের পথ প্রদর্শক কালজয়ী কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদকে অনেক বেশি প্রভাবিত করেছিল। তার কাছে এ লাইন দুটি অতি পছন্দের ছিল, কিন্তু কেন তা আমাদের সবার কাছে এক অজানা রহস্য।
চলে এসো চলে এসো এক বরষায় যদি মন কাঁদে তুমি চলে এসো চলে এসো এক বরষায়। হুমায়ুন আহমেদের কথা এবং শাওনের কণ্ঠে শুনলেন গানটি। শ্রোতামণ্ডলী, শুনছেন রেডিও বাংলা এডিলেড। প্রয়াত সাহিত্যিক হুমায়ুন আহমেদ স্মরণে বিশেষ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে 103.1 FM এ। আজকের এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি লাকি এবং আমার সাথে নদিয়াপা। পুরো অনুষ্ঠান জুড়েই থাকবে শুধু তারই জানা অজানা সব কথা ও গান। যে হারিয়ে গেছে তাকে হারিয়ে যেতে দেয়াই ভালো, হারানো মানুষকে খুঁজে বের করতে নেই। এটা কিন্তু আমার কথা না লাকি, পারাপার উপন্যাসে হুমায়ুন আহমেদ নিজেই বলে গেছেন এই কথা। হুমায়ুন আহমেদের অনেকগুলো পরিচয় লাকি, কোনটা দিয়ে যে আমরা অনুষ্ঠান শুরু করতে করা উচিত বুঝতে পারছি না। এই ধরো সমকালীন বাংলা সাহিত্যে হুমায়ুন আহমেদ এক কিংবদন্তি, তারপর ধরো একাধারে উনি শ্রেষ্ঠ গল্পকার, ঔপন্যাসিক, কল্পবিজ্ঞানী, চলচ্চিত্রকার, নাট্যকার, নির্দেশক, সঙ্গীত বিশেষজ্ঞ, এমনকি রং তুলির অনবদ্য শিল্পী। নদিয়াপু, এইসব পরিচয়ের আগেই তার যে পরিচয়টা আমি বলতে চাই সেটা হচ্ছে তিনি ছিলেন অসম্ভব মেধাবী এবং পড়ুয়া। জীবনের সব পরীক্ষায় অসম্ভব ভালো রেজাল্ট। এই প্রসঙ্গে আমি তার মায়ের একটি কথা শেয়ার করতে চাই। স্কুল সার্টিফিকেট পরীক্ষা দিয়ে কাজল আমাদের জানালো তার পরীক্ষা বেশ ভালো হয়েছে। কত ভালো হয়েছে আমরা জানতে পারলাম আকস্মিকভাবে। ছোট ভাইয়ের বিয়েতে মোহনগঞ্জে গিয়েছি, বিয়ে বাড়ি হইচই, তার মাঝে একটা রেডিও বাজছে। হঠাৎ করে রেডিওতে ঘোষণা করলো রাজশাহী বোর্ডের স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফল ঘোষণা হয়েছে। বোর্ডের মাঝে প্রথম হয়েছে অন্য একজন, দ্বিতীয় হয়েছে আমাদের প্রিয় হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ছিলেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী হিসেবে গর্ববোধ করি। আসলে উনি অসম্ভব মেধাবী ছিলেন। মুক্তিযোদ্ধা বাবা ফয়জুর রহমানের সন্তান হুমায়ুন আহমেদের পুরো পরিবারই আসলে মেধার ভান্ডার লাকি। দেখো, হুমায়ুন আহমেদের মাও কিন্তু তার আত্মজীবনী লিখে হইচই ফেলে দিয়েছেন রীতিমতো, আর তার ভাই বোনেরা তো স্ব মহিমায় উদ্ভাসিত এবং প্রতিষ্ঠিত। মা পেয়েছেন সেরা রত্নগর্ভা পুরস্কার। হ্যাঁ, তবে আমি মনে করি যে হুমায়ুন আহমেদ মধ্যবিত্ত আবেগ অনুভূতিকে ভীষণ এক মায়া মমতা দিয়ে মরিয়ে পাঠক হৃদয়কে ছুঁয়ে গেছেন, অবিশ্বাস্যভাবে সৃষ্টি করেছেন বিশাল এক পাঠককুল, তার কাছেই আসলে আমরা অনেকখানি ঋণী। আপু, আমরা যদি তার সৃষ্টি করা চরিত্রগুলো নিয়ে কথা বলি শুরু করি তাহলেই তো আমাদের কেটে যাবে এইসব দিন রাত। ঠিক বলেছো। পরিয়াপা, জরি, রুমালি, হাসান, পল্টু, বল্টু থেকে শুভ্র, রূপা, হিমু, মিসির আলী, কি ভীষণ জীবন্ত এক একটি চরিত্র। বিশেষ করে হিমুর দুই একটা কথা শ্রোতাদের সাথে শেয়ার না করে পারছি না। ময়ূরাক্ষী দিয়ে হিমু চরিত্রটির আবির্ভাব, এরপর দরজার উপাসে উপন্যাসে পাই আমরা ঠিক এইভাবে। তার ডাকনাম ছিল হিমু, ভালো নাম হিমালয়। বাবা আগ্রহ করে হিমালয় নাম রেখেছিলেন যেন বড় হয়ে সে হিমালয়ের মতো বিশাল ও বিস্তৃত হয়, কিন্তু ধরাছোঁয়ার বাইরে নয়, হাত দিয়ে স্পর্শ করা যায়। এরপর এই যে তোমার হিমুর মধ্য দুপুর, জি, এখানের একটি ছোট্ট কথা আমি শেয়ার করি। উনি বলেছিলেন সবচেয়ে সহজ পণ্য হলো মানুষ, মানুষ কেনা কোনো সমস্যাই না। মানুষদের মধ্যে সবচেয়ে সহজে কেনা যায় বুদ্ধিজীবীদের। তারা খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করেন কখন বিক্রি হবেন। আচ্ছা লাকি, কেমন হতো ধরো এই মুহূর্তে যদি হুমায়ুন আহমেদ সৃষ্টি করা চরিত্রগুলোর কারোর সাথে কথা বলা যেত, এই যেমন ধরো বাকের ভাই, শুভ্র, হিমু বা অতি যুক্তিবাদী মিসির আলী সাহেব। বেশ হতো। তবে নদিয়াপা, আপনি কি জানেন আমাদের অ্যাডিলেডে এই মুহূর্তে আছেন একজন মিসির আলী, এবং আজ আপনাকে এবং স্পেশালি আমাদের শ্রোতাদের জন্য তাকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের স্টুডিওতে। আপু, আমি এক্ষুনি নিয়ে আসছি মিসির আলী স্যারকে। বলো কি, এটা তো একটা বিশাল চমক হবে আমার জন্য, তো অবশ্যই শ্রোতারাও নিশ্চয়ই পছন্দ করবেন। আমার সত্যি জানার আছে অনেক প্রশ্ন মিস্টার মিসির আলী সাহেবের কাছে। এই যে উনি এসে গেছেন। আপু, আসসালামু আলাইকুম স্যার।
স্যার আসুন প্লিজ, আপনাকে স্বাগতম রেডিও বাংলা ডিলেটে। কেমন আছেন আপনি? শরীরটা বিশেষ ভালো না। আসলে বাংলাদেশের প্যাচপ্যাচা গরম থেকে হঠাৎ করে অ্যাডিলেডের এই ঠান্ডাটা একটু কাবু করে ফেলেছে। আসার পর থেকে শুকনা কাশি হচ্ছে। তা আমি বুড়া মানুষ, আমার কথা বাদ দাও। তোমরা কেমন আছো? সরি, তোমাদেরকে তুমি করে পড়ে ফেললাম। শিক্ষক মানুষ তো, তাই সবাইকে ছাত্র ছাত্রী মনে হয়। তবে ঠিক সময় বিয়ে করলে তোমাদের বসে মেয়ে থাকতো আমার। আচ্ছা, আপনি একজন যুক্তিবাদী মানুষ, কি মনে হয় যুক্তি আর আবেগ কতটা যুক্তিযুক্ত? খুব কঠিন একটা প্রশ্ন করে ফেলেছো মা। এটা সত্যি যে আমার জনক হুমায়ুন আহমেদ আমাকে খুব যুক্তিবাদী মানুষ হিসেবে পাঠকের সামনে তৈরি করেছেন। কিন্তু তোমরা যদি আমাকে নিয়ে লেখা সবগুলো বই পড়ে থাকো, তাহলে দেখবে যে আমি যুক্তির কথা বলি ঠিকই, কিন্তু প্রায় সব সমস্যাগুলোই হাতে নিয়েছি আবেগের বশেই। আমি কারো দুঃখ, কষ্ট, দুর্দশা বা আকুল আবেদন উপেক্ষা করতে পারি না। এরকমও হয়েছে যে আমি জানি ওই পথে গেলে আমার বিপদ হতে পারে, তারপরও একটা মানুষের অনুরোধকে আমি সহজে ঠেলে দিতে পারি নাই। আসলে আমি মানুষকে মুখের উপর না বলতে পারি না। একটা কট্টর যুক্তিবাদী মানুষের এই সমস্যা তো থাকার কথা না, তাই না মাগো? আমি নিজেও তো একটা মানুষেরই অংশ, সুতরাং আমার ভিতর আবেগ অবশ্যই থাকবে, থাকতে বাধ্য। কি এই যুক্তিটা তোমাদের পছন্দ হয়েছে? মিস্টার আলী সাহেব, আপনার দিন তো কাটে লেখাপড়া আর রহস্যের পিছনে ছুটোছুটি করে। আপনি এখন অ্যাডিলেডে আছেন, এমন কোনো কেস আছে যেটা নিয়ে আপনি এখন কাজ করছেন এবং আমাদের সাথে শেয়ার করতে পারেন? আমি আসলে এসেছিলাম সিডনিতে আমার চিকিৎসার জন্য। ছাত্রছাত্রীরা অর্থ দিয়ে অনেকখানি সাহায্য করেছে, আর বাকিটা নিজের সঞ্চয় থেকে চিকিৎসার খরচ চালাচ্ছি। তো অ্যাডিলেডে আমার এক দূরসম্পর্কের খালাতো বোন থাকে। ওর এক মেয়েকে দেখতে এখানে আসা। মেয়েটা স্বপ্ন দেখে, কিন্তু সবার স্বপ্নের সাথে ওর স্বপ্নের পার্থক্য আছে। ওর স্বপ্নের জগৎটা নাকি প্রায় বাস্তব। একবার মেয়েটা স্বপ্ন থেকে জাগার পর দেখে ও হাতে একটা নিউজ পেপার ধরে আছে, যার লেখাগুলো সব উল্টো, মানে মিরর ইমেজ, আয়নার সামনে ধরলে পড়া যায়। আমি দেশে থাকতে ঠিক এরকম একটা কেস নিয়ে কাজ করেছিলাম, কিন্তু সেটা সমাধান করতে পারিনি। দেখি এবার এটা পারা যায় কিনা। মিসির আলী মানে একজন যুক্তিবাদী মানুষ। হিমুকে নিশ্চয়ই চেনেন স্যার? একেবারেই উল্টো। আপনার হিমু বিষয়ক ধারণাটা যদি আমাদের সাথে শেয়ার দিতেন, সরি স্যার, মানে জানাতেন। হিমু ছেলেটাকে দেখেছি, খুব চঞ্চল, ভালো ছেলে বলে মনে হয়েছে। কারো ক্ষতি বা অনিষ্ট করবে এরকম মনে হয় না। তবে ওর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ওর হেয়ালি ভরা কথাবার্তা। একটা কথা সোজাসুজি বলতেই পারে না। ওর সাথে আমার একবার দেখা হয়েছে, কি দেখে নাকি ভয় পেয়েছিল। ভয়টার একটা নামও সে দিয়েছে, হিমুর দ্বিতীয় প্রহর। সে নাকি পুরান ঢাকার কোন এক গানাগলিতে গিয়ে কিছু একটা দেখেছিল। ওর ভাষ্যমতে ওটা নাকি মানুষ ছিল না। আমার কাছে পুরো ঘটনাটা একেবারেই অযৌক্তিক মনে হয়েছিল। সে সারা রাত রাস্তায় খালি পায়ে হাঁটাচলা করে, খাওয়া দাওয়ার কোনো রুটিন নেই, ম্যালনরিশড একটা ছেলে। ওই সময় তার শরীর ছিল দুর্বল, এবং ওই দুর্বল শরীরে সে হ্যালোসিনেশন দেখেছিল। আমি তাকে খুব পরিষ্কার ভাবে বলেছি, নেক্সট টাইম তুমি যখন আবার ওই গলিটাতে যাবে, ওই জিনিসটাকে তুমি ফেস করবে, সামনে যাবে, দেখবে হয়তো এক অন্ধ ভিক্ষুক হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। তবে হিমুর কিছু কিছু ভবিষ্যৎ অবশ্য বাণী লেগে যায়। এটাকে আমি কোইন্সিডেন্স ছাড়া কিছু বলবো না। অনেক মানুষেরই ইএসপি বা এক্সট্রা সেন্সরি পারসেপশন ক্ষমতা থাকে, হিমুর ক্ষেত্রে ওটা হয়তো বেশি। এটা অবাক হওয়ার মতো কিছু না। পৃথিবীতে ইএসপির ভুরি ভুরি কেস খুঁজে পাওয়া যাবে। আপনার যুক্তি কি বলে স্যার? বেশিরভাগ মানুষের যুক্তির জগৎ আর ভালোবাসার জগৎ তো এক না, নাকি? মানে আবেগীয় জগৎ আপনাকে কতখানি টানে, মানে আদৌ কি টানে? আমি মনে করি দুটো আলাদা। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে যুক্তির চেয়ে আবেগ কাজ করে। পৃথিবীতে আবেগ দ্বারা চালিত মানুষের সংখ্যাই বেশি। একটা ছোট্ট জাগতিক বা রিয়েল লাইফ উদাহরণ দেই। মাসে প্রায় শেষ, এক ব্যক্তির পকেটে হয়তো বেতনের খুব অল্প কিছু টাকা বাকি, এবং এইদিকে তার স্ত্রীর জন্মদিন। ভদ্রলোক কিছু একটা উপহার কিনে স্ত্রীকে সারপ্রাইজ দিতে চান, এবং অবশেষে উনি তার বেতনের সবটুকু টাকা খরচ করে একটা সুন্দর উপহার কিনে তার স্ত্রীকে দিলেন। ওনার মাথায় একবারও এলো না যে তার বাড়িওয়ালা বাড়ি ভাড়া আদায় করে মাসের শেষের দিকে, অথবা ছেলের স্কুলের জন্য বেশ কয়েকটা পাঠ্য বই কিনে দিতে হবে, যেগুলো বেশ এক্সপেন্সিভ। বলাই বাহুল্য উনি পড়বেন মহাঝামেলায়। কিন্তু এদিকে একজন যুক্তিবাদী লোক এরকম আর্থিক অবস্থায় তার স্ত্রীর জন্মদিনের কথা ভুলে থাকার চেষ্টা করবেন। মনে মনে হয়তো বলবেন আগামী বছর সেলিব্রেট করা যাবে। এখন মা, তোমরা বলো, কোন ব্যক্তিটা বুদ্ধিমান এবং সেই সাথে সাংসারিক, প্রথম জন নাকি দ্বিতীয় জন? স্যার, আপনাকে অন্যরকম একটা প্রশ্ন করছি। আচ্ছা, একজন বাকের ভাইয়ের আছে মোনা, হিমুর তো রূপা থেকে শুরু করে আশা, হোসি, এমনকি একসময় রাশিয়ান পরিও ছিল। তা আপনার জন্য কি কোথাও কেউ নেই? কি বলবো বলো, আমি সবসময় একটু বিভাগী টাইপের মানুষ। আসলে বিভাগী বললে একটু নাটকীয় হয়ে যাবে। আমি একলা থাকতে পছন্দ করি। ব্যাচেলর লাইফের চাইতে আর কোনো লাইফ এত সুখের হতে পারে না।
তাই আমার কোনো নায়িকা না থাকাতে আমার কোনো আক্ষেপ নাই, বরং আমি খুশি। এর জন্য হুমায়ুন সাহেবকে ধন্যবাদ। আপনার স্রষ্টা হুমায়ুন আহমেদ আর আমাদের মাঝে নেই। যে মিসির আলী উনি সৃষ্টি করে গেছেন, সেই মিসির আলী তার ক্রিয়েটরকে কিভাবে দেখে বা কতটা মিস করে। ওই যে একটা কথা আছে না, পাখি উড়ে গেলেও তার পালক ফেলে যায়, ব্যাপারটা হুমায়ুন সাহেবের ক্ষেত্রেও তাই। উনি নাই, কিন্তু ওনাকে তার সৃষ্টির মধ্যে খুঁজে পাওয়া যাবে। এই যেমন ধরো আমি, মানে মিসির আলী, হিমু, শুভ্র বা বাকের ভাই, এদের সবার মধ্যে হুমায়ুন আহমেদ বেঁচে থাকবেন। বাংলাদেশের অগণিত পাঠকের মধ্যে উনি নিজের যে ছোট্ট চারাটি রোপণ করে দিয়ে গেছেন, সেটা এখন বটবৃক্ষ হয়ে বেড়ে উঠবে। বাংলা সাহিত্যের এই মধ্যবিত্তের জাদুকরকে এত সহজে ভোলা যাবে না। স্যার, আপনি নিজ থেকে এমন কিছু আছে যা আমাদের জানাতে চান? একটা ধাঁধা দিয়ে যাচ্ছি তোমাদেরকে। একটি স্থলের প্রাণী, কিন্তু সে সারা জীবন থাকে জলে। একটি জলের প্রাণী যে জীবন কাটায় স্থলে। এই প্রাণী দুটির নাম যে বলতে পারবে তার বুদ্ধি আমার মতো, মানে মিসির আলীর মতো। আর যারা বলতে পারবেন না তাদের বুদ্ধি লেখক হুমায়ুন আহমেদের মতো। স্যার, আপনাকে নওফেল ভাই, আপনাকে অসম্ভব ধন্যবাদ। সরি মিসির আলী সাহেব, অসম্ভব ধন্যবাদ আপনাকে এরকম অসাধারণ কিছু সময় আমাদের সাথে কাটানোর জন্য। শ্রদ্ধেয় মিসির আলী সাহেব, আপনাকে আমাদের মাঝে পেয়ে আমরা খুবই আনন্দিত। এই মুহূর্তে রেডিও বাংলা এডিলেড আপনাকে একটি গান ডেডিকেটেড করতে চায়। স্যার, চলুন তাহলে শ্রোতাদের নিয়ে শুনি সেই গানটি, এবং আশা করছি ভবিষ্যতে আপনাকে আমরা আমাদের মাঝে পাবো। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। মানুষ ধরো মানুষ ভজ, শোন বলি রে পাগল মন। মানুষ ধরো মানুষ ভজ, শোন বলি রে পাগল মন। মানুষের ভিতরে মানুষ করিতেছে বিরাজন। মানুষের ভিতরে মানুষ করিতেছে বিরাজন। মানুষ ধরো মানুষ ভজ, শোন বলি রে পাগল মন। মানুষ ধরো মানুষ ভজ, শোন বলি রে পাগল মন। মানুষ কি আর এমনি বটে, যার চরণে জগৎ লুটে। এই না পঞ্চভূতের ঘটে খেলিতেছে নিরঞ্জন। 14 তালার উপরে দালান, তার ভিতরে ফুলের বাগান। 14 তালার উপরে দালান, তার ভিতরে ফুলের বাগান। লাইলি আর মজনু দেওয়ান সুখেই করেছে আসন। লাইলি আর মজনু দেওয়ান সুখেই করেছে আসন। মানুষ ধরো মানুষ ভজ, শোন বলি রে পাগল মন। মানুষ ধরো মানুষ ভজ, শোন বলি রে পাগল মন। দুই ধারে দুই কটরা, হায়াত মত মাঝখানে ভরা। সময় থাকতে খুঁজবে তোরা, নিকটেতে কাল সময়। সোনার পুরি আন্দার করে যেদিন পাখি যাবে উড়ে। সোনার পুরি আন্দার করে যেদিন পাখি যাবে উড়ে। শূন্য খাঁচা থাকবে পরে, কে করবে আর তার যতন। শূন্য খাঁচা থাকবে পরে, কে করবে আর তার যতন। মানুষ ধরো মানুষ ভজ, শোন বলি রে পাগল
খালাস মেলে তালাশ কর রং মহলে উঠিয়া হাবলঙ্গের কুলে চেয়ে থাকো সর্বক্ষণ দেখিবে হাবলঙ্গের কুলে দুই দিকেতে অগ্নি জ্বলে দেখিবে হাবলঙ্গের কুলে দুই দিকেতে অগ্নি জ্বলে বেভেরো শীত দিন বলে চমকিছে সোনের মতো বেভেরো শীত দিন বলে চমকিছে সোনের মতো মানুষ ধরো মানুষ ভজ শুনবলির পাগল মন মানুষ ধরো মানুষ ভজ শুনবলির পাগল মন মানুষের ভিতরে মানুষ করিতেছে বিরাজন মানুষের ভিতরে মানুষ করিতেছে বিরাজন মানুষ ধরো মানুষ ভজ শুনবলির পাগল মন মানুষ ধরো মানুষ ভজ শুনবলির পাগল মন মানুষ ধরো মানুষ ভজ শুনবলির পাগল মন মানুষ ধরো মানুষ ভজ শুনবলির পাগল মন। বাঘের গর্তে সবসময় বাঘ জন্মে, সাপের গর্তে সাপ। মানুষ একমাত্র জীব যে মানুষের জন্ম দেয়, আবার দানবেরও জন্ম দেয়। লাকি, কি বলো, মারাত্মক কথা। আপু, আমার কথা না, যথারীতি হুমায়ুন আহমেদের আরো একটি উদ্ধৃতি তার বই থেকে নেয়া। শ্রোতাবৃন্দ, শুনছেন রেডিও বাংলা এডিলেট 103.1 FM এ। আছি প্রয়াত হুমায়ুন আহমেদ স্মরণে বিশেষ অনুষ্ঠানের সরাসরি আয়োজনে, আর গানটি ছিল তার শ্রাবণ ও মেঘের দিন সিনেমা থেকে নেয়া বারি সিদ্দিকীর কণ্ঠে। আচ্ছা লাকি, এবার আমরা একটু পেছনে যেতে চাই। জি আপু। হ্যাঁ, এই যেমন ধরো, বাংলাদেশের মানুষের বৃষ্টি বিলাস হয়তো কম বেশি আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে, কিন্তু একজন হুমায়ুন আহমেদ তার সাহিত্য এবং অন্যান্য সৃষ্টিতে বৃষ্টিকে যতটা এনেছেন, তার আগে ঠিক এভাবেই কিন্তু কেউ আনেননি। হ্যাঁ, ঠিক তাই আপু। বৃষ্টি নিয়ে গান তাকে খুব বেশি টানত। বাদল দিনের প্রথম কদম ফুল করেছো দান, এই গানটা তো অনেক বিভিন্ন সময় এনেছেন। তার এই নামে একটি টেলিভিশন নাটক আছে। বৃষ্টি নিয়ে আসলে ওনার অনুভূতির কোনো শেষ ছিল না। আমি এই মুহূর্তে একটি অনুভূতি শেয়ার করতে পারি, সেটি হচ্ছে এরকম। উনি এরকম বলেছিলেন, আমাদের সময় রেইনি ডে বলে একটা ব্যাপার ছিল, জটিল বৃষ্টি হলে স্কুল ছুটি। হেড স্যার ভাব করতেন ছুটি দিতে গিয়ে তিনি মহা বিরক্ত, কিন্তু তার মুখেও থাকতো চাপা আনন্দ। বৃষ্টি তার আনন্দ সবার মধ্যেই ছড়িয়ে দেয়। আজকালকার ইংরেজি স্কুলের শহরে ছেলেমেয়েরা এই আনন্দ থেকে বঞ্চিত। তারা গাড়ি করে স্কুলে আসে, গাড়ি করে চলে যায়, ঝড় বৃষ্টি তাদের স্পর্শ করে না। আপু, আপনি কি জানেন হুমায়ুন আহমেদের বৃষ্টি নিয়ে আছে দারুণ একটা কবিতা? আমি একটু পড়ছি সেই কবিতাটি। নীল বৃষ্টি। নীল বৃষ্টি ধূসর প্রজাপতি, সব দুঃখগুলো ডানা মেলে যেদিন উড়ে যাবে, বুঝবে সেদিন বৃষ্টি হবে, বৃষ্টির রং হবে লাল। একটু আমি পড়ি লাকি। সেদিন যেন বৃষ্টি হবে, শুভ্রতার মাঝে নীল যেমন, রঙের খেলায় মেতে উঠে তেমনি, সে বৃষ্টির রং হবে নীল। লাকি, বৃষ্টি নিয়ে হুমায়ুন আহমেদের অনেক নাটক সিনেমাতে গান আছে, অনেক অনেক। এই মুহূর্তে একটি গান না হলেই নয়। বাদলা দিনে মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে লোবান,
আসবে না জানি আমি জানি অকারণে তবু কেন কাছে ডাকি কেন মরে যাই তৃষ্ণাতে এসো না চলো জলে ভিজে শ্রাবণ রাতে বৃষ্টিতে কত ভালোবাসাবাসি অশ্রু সজল কত হাসাহাসি চোখে চোখ রাখা জল ছবি আঁকা বহু ধারাতে কাছে থেকে তুমি কত দূরে আমি মরে যাই তৃষ্ণাতে চলো ভিজে আজ বৃষ্টিতে যদি ডেকে বলি এসো হাত ধরো চলো ভিজে আজ বৃষ্টিতে এসো গান করি মেঘমল্লারে করুণ ধরা দৃষ্টিতে আসবে না তুমি জানি আমি জানি অকারণে তবু কেন কাছে ডাকি কেন মরে যাই তৃষ্ণাতে এসো না চলো জলে ভিজে শ্রাবণ রাতে বৃষ্টিতে বাদলা দিনে মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদী লবণ শ্রোতাবৃন্দ, শুনছেন রেডিও বাংলা ডিলেট। হুমায়ুন আহমেদের আমরা আছি জল সিনেমা থেকে নেয়া এই অসম্ভব সুন্দর গানটি শুনলেন কণার কণ্ঠে। 103.1 FM আমাদের শুনছেন সরাসরি। লাকি, গানটির এই অসম্ভব সুন্দর কথাগুলো কিন্তু হুমায়ুন আহমেদেরই, জানো তুমি? আচ্ছা, হুমায়ুন আহমেদের অন্য একটি উদ্ধৃতি দিচ্ছি। মানুষকে ঘৃণা করার অপরাধে কাউকে কখনো মৃত্যুদণ্ড দেওয়া হয়নি, অথচ মানুষকে ভালোবাসার অপরাধে অতীতে অনেককেই হত্যা করা হয়েছে, ভবিষ্যতেও হয়তো হবে। হুমায়ুন আহমেদ কিন্তু আরেকটি কথা বলেছেন, কিরকম? মানুষের ভালোবাসায় অনেক কিছুই যায় আসে, কিন্তু কারো অবহেলায় কোনো কিছুই যায় আসে না। আপু, আমার একটা মনে পড়লো, বলে ফেলি। আর একটা মনে পড়ছে, মায়ের অভিশাপ কখনো সন্তানের গায়ে লাগে না, দোয়া গায়ে লাগে। অভিশাপ গায়ে লাগে না, হাঁসের গায়ের পানির মতো অভিশাপ ঝরে যায়। কি মর্মস্পর্শী কথাবার্তা। আচ্ছা লাকি, হুমায়ুন আহমেদের বৃষ্টিবিলাস নিয়ে তো আমরা অনেকক্ষণ কথা বললাম, কিন্তু আদতে কিন্তু এই মানুষটাই ছিলেন ভীষণ রকমের প্রকৃতিপ্রেমী। প্রকৃতি তাকে অনেক বেশি টানতো, তাই বুঝি আমরা জানতে পারি ছুটি পেলেই নাকি উনি প্রকৃতির কাছাকাছি
সবুজের কোলে চলে যেতেন। আপু, ওনার জ্যোৎস্নাপ্রীতি তো সর্বজনন বিদিত। জ্যোৎস্না নিয়েও কিন্তু সেই বৃষ্টির মতে অনেক সাহিত্য, নাটক এবং সিনেমায় বলে গেছেন তার প্রবল আবেগের কথা। যেমন বলেছেন, একখণ্ড বিশাল মেঘ চাঁদটাকে ঢেকে দিয়েছে, চাঁদের আলো এখন আর চোখে লাগছে না, চারিদিক কি সুন্দর লাগছে, কি অসহ্য সুন্দর। হতাশা, গ্লানি, দুঃখ ও বঞ্চনার পৃথিবীকে এত সুন্দর করে বানানোর কি প্রয়োজন ছিল কে জানে। তার জ্যোৎস্নাপ্রীতির কথা আরো জানা যায় তার গৃহ থেকে জ্যোৎস্নায়। এখানে বলেছেন, প্রতি পূর্ণিমার মধ্যরাতে একবার আকাশের দিকে তাকাই, গৃহ থেকে হবার মতো জ্যোৎস্না কি উঠেছে? বালিকা ভুলানো জ্যোৎস্না নয়, যে জ্যোৎস্নায় বালিকারা ছাদের রেলিং ধরে ছুটাছুটি করতে করতে বলবে, ওহ মাগো কি সুন্দর চাঁদ। নবদম্পতির জ্যোৎস্নাও নয়, যে জ্যোৎস্না দেখে স্বামী গাঢ় শরীর স্ত্রীকে বলবে, দেখো দেখো চাঁদটা তোমার মুখের মতোই সুন্দর। দয়ার সাগর ও গো দয়াময়, চাঁদনি পসরাইতে যেন আমার মরণ হয়, চাঁদনি পসরাইতে যেন আমার মরণ হয়। ও কারিগর দয়ার সাগর ও গো দয়াময়, চাঁদনি পসরাইতে যেন আমার মরণ হয়, চাঁদনি পসরাইতে যেন আমার মরণ হয়। পশর চাঁদনি পশর আহারে আলো, ও চাঁদনি পশর চাঁদনি পশর আহারে আলো, কে বেসেছে কে বেসেছে তাহারে ভালো, কে দিয়েছে নিশিরাইতে দুধের চাদর গায়, কে খেলেছে চন্দ্র খেলা ধবল ছায়ায়, কে খেলেছে চন্দ্র খেলা ধবল ছায়ায়। খেলা থেমে গেছে মুছে গেছে রং, ও এখন খেলা থেমে গেছে মুছে গেছে রং, অনেক দূরে বাজছে ঘন্টা ঢং ঢং ঢং,
অচিন কোনো গায় চন্দ্রকারী গরের কাছে ধবল পঙ্খিনা চন্দ্রকারী গরের কাছে ধবল পঙ্খিনা ও কারিগর দয়ার সাগর ও গো দয়াময় চাঁদনি পশর রাইতে যেন আমার মরণ হয় 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 ও দয়াময় উফ, ভীষণ মন খারাপ করে দেয়া গান। চাঁদনি পশর রাতে মরণ হয়নি হুমায়ুনের, তার মৃত্যুরাতকে করে তুলেছে অন্ধকার। অমাবস্যা ঢেকে দিয়েছে পৃথিবীকে, তবে প্রস্থান মানে কি বিদায়? না, তার সৃষ্টির মৃত্যু নেই, কীর্তিমানের মৃত্যু নেই। শ্রোতাবৃন্দ, গানটির কথা ছিল হুমায়ুন আহমেদের এবং সুর ও কম্পোজিশন ছিল এসআই টুটুলের। নদিয়াপু, পৃথিবীটা খুব কঠিন জায়গা, এমন নরম মন নিয়ে টিকতে পারবেন না। লাকি, তুমি এটা শঙ্খনীল কারাগারের একটি দৃশ্যের কথা বলছো না? জি জি। হ্যাঁ, মা নাজমা আনোয়ারকে জড়িয়ে ধরে ছেলে আসাদুজ্জামান নূর যখন তার পরীক্ষার রেজাল্টের কথা বলতে আসে তখন এমনটি বলে ওঠে। উফ, ভীষণ মানে চোখ ভিজে ওঠে সেই দৃশ্য। জি আপু, হুমায়ুন আহমেদের অন্য একটি গুণের কথা না বললেই নয়, তা হচ্ছে তার ভীষণ মজা করে কথা বলা বা ঘটনা বর্ণনা করা। রোদন ভরা এই বসন্তের একটি অংশ পড়ছি। বিয়ের খবরটা বাসায় কিভাবে মিরু দিবে এখনো তা ভাবেনি। বারসাত বলেছে প্রথমে একজনকে দিয়ে বাসায় টেলিফোন করাও, যে টেলিফোনে বলবে এইমাত্র খবর এসেছে মিরু রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, তার গায়ের উপর দিয়ে 7 টনে একটা ট্রাক চলে গেছে, তার ডেড বডি কোথায় আছে এখনই আপনাকে জানাচ্ছি, টেলিফোন লাইনটা দয়া করে খোলা রাখবেন। এরপরই খট করে টেলিফোনটা রেখে দিতে হবে। বাসায় শুরু হবে কান্নাকাটি। আধা ঘন্টা পরে বাসায় টেলিফোন করে জানাতে হবে যে সংবাদটা ভুল, আসলে মিরু মারা যায়নি, সে কাজী অফিসে গিয়ে থার্ড ক্লাস টাইপের এক ছেলেকে বিয়ে করেছে। মৃত্যু সংবাদের পর এই ধরনের সংবাদে সবাই আনন্দে অভিভূত হবে। বাবা মা দুজনে গদগদ গলায় বলবেন, যাকে বিয়ে করেছিস তাকে নিয়ে এক্ষুনি বাসায় চলে আয়, তুই যে বেঁচে আছিস এতেই আমরা খুশি। হুমায়ুন আহমেদের পক্ষে সম্ভব ছিল এরকম অদ্ভুত সব বিষয়াদি নিয়ে আসা। শুধু কি তাই, মানে উনি যে কি অদ্ভুত শব্দ মানে ওনার মাথায় আসতেন। এই যেমন ধরো একদিন পড়ছিলাম এরকম, কার্তিক মাসে আষাঢ় মাসের মতো বৃষ্টি, এই বৃষ্টির নাকি আলাদা একটা নাম আছে। কি নাম জানো লাকি? কি নাম আপু? আমি চেষ্টা করি, সেটা হচ্ছে এরকম কাত্তিয়ান। মানে বলতে গেলেই দাঁত ভেঙে যাওয়ার অবস্থা। আবার ছোট কিছু কথা দিয়ে অসম্ভব রকমের হাস্যরস কিন্তু উনি করেছেন, যেমন বিল্লি মে কাঠ দিয়া, বোধহয় আমি এটা চাঁদের আলো কয়েকজন যুবকে পড়েছিলাম। আবার মাইলের মধ্যে ভাইটামিন আছে। আর সেই যে পাখির কণ্ঠে তুই রাজাকারের মতো একটা শব্দ, মানে যেটি একটা সময় পর্যন্ত ভিটিভিতে নিষিদ্ধ ছিল, উনিই কিন্তু বলিয়েছেন। তার নাটক দেখে যেমন আমরা কেঁদে কেটে আকুল হয়েছি, তেমনি হেসেও খেয়েছি গড়াগড়ি। লাকি, এই মুহূর্তে তার একটি নাটকের ছোট্ট একটা ক্লিপ আমি শ্রোতাদের সাথে শেয়ার করতে চাই। এই দিন দিন নয় আরো দিন আছে, এই দিন তো দিন নয় আরো দিন আছে, এই দিনের নিয়ে যাইবা সেই দিনের কাছে। বছর বয়স হয়েছে আর সারা নাই, 6 বছর বয়স হয়েছে আর সারা নাই, স্কুলেতে যাইতে হইব মনে রাখা চাই। কুকা কুকি আন্ডা বাচ্চা শুনো দিয়া মন,
কুকি আন্ডা বাচ্চা শোনো দিয়া মন তোমরা সবাই পড়তে যাইবা ওইসে নির্ধারণ এই দিন তো দিন নয় আরো দিন আছে এই দিন তো দিন নয় আরো দিন আছে এই দিনের নিয়ে যাবা সেই দিনের কাছে শ্রোতাবৃন্দ, আমরা শুনছিলাম সেই জনপ্রিয় হুমায়ুন আহমেদের সেই বাংলাদেশ প্রাইমারি শিক্ষাকে সাপোর্ট করা নিয়ে বিজ্ঞাপন। হ্যাঁ, আমরা একটা বিজ্ঞাপন বিরতি নিলাম। ভীষণ আলোড়ন সৃষ্টি করেছিল এই বিজ্ঞাপনটি। এটা হচ্ছে কুদ্দুস বয়তির কণ্ঠে, যেটি গোটা বাংলাদেশকে ভীষণ ভাবে নাড়া দিয়েছিল। ঠিক তাই। কিন্তু লাকি, আমি এই মুহূর্তে একটি কথা শেয়ার না করে পারছি না। সে এক বিরাট ইতিহাস, এটি আমি শ্রোতাদেরকে এক্ষুনি শোনাতে চাই। মরার ধরলো কে? যে চৌধুরী সাহেব, আমি ধরছি। ঘটনাটা বলো। সে এক বিরাট ইতিহাস। আমার ঘরে ছিল না কেরোসিন, পরিবার বললো কেরোসিন এনে দাও। আমি বললাম গেল হাটে এক পা কেরোসিন আনলাম, আজ বলতেছে কেরোসিন নাই। বিষয় কি? স্ত্রী বললো আমি কি আপনার কেরোসিন খাইছি? আমার উপর রাগ, বেজায় রাগ। আরে আসল ঘটনা বলো। শালা চৌধুরী সাহেব তোমার কেরাসিন কম শুনতে চায় না। চৌধুরী সাহেব মানি লোক, টাইমের দাম আছে। তুমি কথা বলতেছো কেন? দেখেন না খালি রাজ্যের পেছাল বাড়তেছে। আমারে কেমনে ধরলো সেই ঘটনা না বইলা খালি নিজের স্ত্রীর গপ। কুদ্দুস, যে এখন তুমি বলো মনে ধরলা কেমনে, ঘটনাটা বলো। কেরোসিনের বোতল হাতে রওনা দিলাম। পথে সোলেমানের সাথে দেখা। সোলেমান বললো চাচাজি কই যান? আমি বললাম কেরোসিন কিনতে যাই, তুই চল আমার সাথে স্টলে চা খাওয়ামো। সে বললো যে আচ্ছা। আমি আর সোলেমান রওনা দিলাম। আরে মনারে ধরলা কেমনে? আর আমি তো বলতেছি বিরাট ইতিহাস। সংক্ষেপ করো। সংক্ষেপ করেই তো বলতেছি। মনা বেশি ফটফট করতেছে, ওর তেল হয়েছে বেশি, তেল কমানি দরকার। ভীষণ দাগ কেটেছিল নিউফুল নাটকটি। আমি জানো নাকি, হুমায়ুন আহমেদকে কাজ করতে গিয়ে রাত জেগে জেগে সবগুলো নাটক দেখছিলাম। মানে অদ্ভুত, এই বিশেষ করে এই নাটকটি এবং তার পাত্রপাত্রীদের অভিনয় মানে অসম্ভব ভালো লেগেছে আমার। বা নতুন করে আসাদুজ্জামান নূর এবং তার ছেলের ভূমিকায়, আমি ছেলেটির নাম জানি না। আর এখানে শিলার অভিনয় আমি যতবার দেখি ততবার চোখ ভিজে উঠেছে। ভালোবাসার মানুষের খুব কাছে কখনো যেতে নেই। আচ্ছা আপু, হুমায়ুন আহমেদ এমন একটি কথা কেন বলেছেন? বেঁচে থাকলে সত্যি খুব জানতে চাইতাম। কাছে গেলেই কি সব ভালোবাসা নষ্ট হয়ে যায়? সেটি আজ আর জানার উপায় নেই। তবে লাকি, হুমায়ুন আহমেদের বই কিনে সবার আগে আমি যে কাজটা করি সেটা হচ্ছে উৎসর্গপত্রটা মন দিয়ে পড়া। আচ্ছা, আমার মতো কি তুমিও উৎসর্গপত্র পড়ে দেখো? হ্যাঁ আপু, আমি প্রথমেই আগে উৎসর্গপত্র পড়ি। হ্যাঁ, হুমায়ুন আহমেদের মানে বইয়ের উৎসর্গপত্র পড়াটা একটা মানে বইয়েরই অংশ আমার মনে হয়। আমার কি মনে হয় জানো, মানে তার একনিষ্ঠ পাঠকদের একটা বড় অংশই এই কাজটা বোধহয় করে থাকেন। আপু ফিরছি এই প্রসঙ্গে, তার আগে আমি শ্রোতাদের সাথে অন্যরকম একটি তথ্য শেয়ার করে নিই। এক মিনিট। হ্যাঁ আচ্ছা। শ্রোতাবৃন্দ, আপনারা জানেন কি রেডিও বাংলা ডিলেরে হুমায়ুন আহমেদের সাহিত্য নিয়ে কাজ করেছেন এমন 3 জন আমাদের সাথেই কাজ করছেন। হুমায়ুন আহমেদের সাজঘরের অডিও ক্যাসেটটিতে কাজ করেছেন আমাদের আরজে ভাই জুবাইর ভাই। শ্রাবণ ও মেঘের দিনের অডিও ভার্সনে নিতু চরিত্রটি করেছেন এই যে আমার পাশে যিনি বসে আছেন, মানে আমাদের নদী আপা। থ্যাংক ইউ লাকি। এভাবে মানে এরকম করে মনে করবে তুমি, আমি চিন্তাও করতে পারিনি। থ্যাংক ইউ। তবে আমি আরেকজনের কথা লাকি বলতে চাই, সেটি হচ্ছে এক সময়ের জনপ্রিয় বহুব্রীহি নাটকটি যারা দেখেছেন তাদের হয়তো আসাদুজ্জামান নূরের সেই ছোট্ট ছেলে টগরের কথা মনে আছে। সেই সময়ের শিশু প্রতিভাটি আর কেউ নয়, আমাদের প্রিয় নাওফিল ভাই, রেডিও বাংলা এডিলেডের আমাদের সবার প্রিয় এক আরজে। নদী আপু, সেই যে বহুব্রী নাটকের পুচকে দুষ্টু ছোড়া তোষায় আমাদের নাওফিল ভাই। ঠিক তাই। আপু এবার বলেন কি বলছিলেন? হ্যাঁ, আমি উৎসর্গপত্র ছিলাম, তুমি হঠাৎ করে মানে শ্রোতাদের নিয়ে গেলে মানে কি বলবো আমাদের প্রচারে। থ্যাংক ইউ লাকি। আবারও আমাকেও একটি সুন্দর স্মৃতি মনে করিয়ে দিলে, মানে হুমায়ুন আহমেদের শ্রাবণ ও মেঘের দিনে কাজ করা আমার খুব সুন্দর একটি স্মৃতি। যাই হোক, আমি বলছিলাম উৎসর্গপত্র নিয়ে হুমায়ুন আহমেদের সৃজনশীলতার জবাব নেই। মানে ধরো আমাদের দেশ কেন, কলকাতার লেখকরাও মানে এতটা মননশীলতা পরিচয় দিতে পারেননি বোধ হয়। রবীন্দ্রনাথ যেমন বিচিত্র রকমের উৎসর্গপত্র লিখতেন, হুমায়ুনও ঠিক তাই। মাঝে মাঝে সেখানে থাকে উৎকট রসিকতা, মাঝে মাঝে গভীর জীবনবোধ, থাকে মৃত্যুর হাহাকার, আবার মাঝে মাঝে শুধুই একান্ত শুভকামনা। নিজের স্ত্রী পুত্র কন্যা থেকে শুরু করে ভাই বোন মা বাবা চেনা অচেনা মানুষজনকে, মানে কাউকে কিন্তু উৎসর্গপত্রগুলো ঘাটতে গিয়ে লাকি আমার কেন যেন বারবার চোখ ভিজে উঠেছিল। তার প্রাণবন্ত, তার জলজন্ত প্রমাণ এই উৎসর্গপত্রগুলো। কে বলবে তিনি আর আমাদের মাঝে নেই? আপু, হুমায়ুন আহমেদের আরো একটি কথা মনে পড়ছে। পৃথিবীতে অসংখ্য খারাপ মানুষ আছে, কিন্তু একজনও
খারাপ বাবা নেই। তবে আপু, একটা বিষয় হচ্ছে, একটা সময় হুমায়ুন আহমেদের ব্যক্তি জীবন কিন্তু একটা বিশাল পাঠক শ্রেণী ভালোভাবে নেননি, বিরূপ প্রতিক্রিয়া দেখেছেন। সত্যি কথা বলতে কি আমারও কেমন মন খচখচ করছে। তাই না লাকি? এই বিষয়টা নিয়ে আমি ছোট্ট করে একটা কথা বলতে চাই। আসলে বাংলাদেশের মানুষ ভীষণ রকমের আবেগপ্রবণ, মানে আমিও তাদের একজন। তারা অনেক সময় খুব পার্সোনালি নেয়, মানে বিশেষ করে তারকা খ্যাতি পাওয়া মানুষ তো একদমই আলাদা। তারা চায় তাদের প্রিয় সব ব্যক্তিত্ব থাকবে পুরোপুরি তাদের চাওয়ার মতন করে, সাদা, একদম সাদা। যাই হোক, আমরা আজ সাহিত্যিক হুমায়ুন আহমেদ স্মরণে বিশেষ আয়োজনে আছি। ওনার চিকিৎসাধীন থাকার সময় তার সংসার জীবন নিয়ে উনি কিছু কথা বলে গেছেন। তুমি কি লাকি এই সেই সংসার জীবনের ওই যে উনি যে রোদ এই বইতে বলে গেছেন? আমি একটু শেয়ার করছি। ক্যান্সার বাধিয়ে আমেরিকা এসে শুরু হলো 6ষ্ঠ সংসার, সম্ভবত 7ম সংসার হবে আমার শেষ সংসার। সেখানে কি আমি একা থাকবো, নাকি সুখ দুঃখের সব সাথীই থাকবে? ওফ, কি নির্মম এই সত্যি কথাগুলি না? উনি নিজেই বলে গেছেন। শ্রোতা বন্ধুরা, আজ আমরা হুমায়ুন আহমেদ স্মরণে বিশেষ এই আয়োজনটি নিয়ে প্রায় 1 ঘন্টা ছিলাম রেডিও বাংলা এডিলেডে। এতক্ষণ তার জীবনের নানা দিক নিয়ে কথা বলতে বলতে ভুলেই গিয়েছিলাম এই মানুষটি আজ আর আমাদের মাঝে নেই, ফিরবে না কোনোদিন। মৃত্যু তাকে নিয়ে গেছে অন্য ভুবনে। লাকি, কৃত্তিমান এই লেখক কিন্তু মৃত্যুকে নিয়েও মানে চলে যাওয়ার আগে বলে গেছেন অনেক অনুভূতির কথা। উনি এক জায়গায় বলেছেন, মৃত্যু নিয়ে মন খারাপ করতে নেই, মৃত্যু আনন্দময়, আমরা জানি না বলেই ভয় পাই। হুমায়ুন আহমেদের জীবনে তার বাবার মৃত্যুর পর 2টি মৃত্যু ভীষণ প্রভাব ফেলেছিল। শেষ দিকের অপ্রকাশিত একটি লেখায় এসেছে সে কথা, একটু পড়ছি। হাসপাতালের সবুজ টাওয়ালের ভিতরে লীলাবতী শুয়ে আছে, মেয়েটি মৃত। আমার মনে রইল না, আমি মুগ্ধ চোখে তাকিয়ে রইলাম। কি সুন্দর, কি সুন্দর! পৃথিবীর সব রূপ নিয়ে সে রাজকন্যার মতো ঘুমিয়ে আছে। আমার প্রথম পুত্র হাসপাতালে মারা গিয়েছিল, সেও এসেছিল পৃথিবীর সব রূপ নিয়ে। পরিষ্কার মনে আছে, আমার মা সেই শিশুপুত্রকে কোলে নিয়ে হাসপাতালের বারান্দায় এসে দাঁড়ালেন এবং মুগ্ধ কণ্ঠে বললেন, তোমরা সবাই দেখো, আমার কোলে পদ্ম ফুল ফুটে আছে। আমি প্রায় আজিমপুর গোরস্থানে যাই, কবরস্থানে ঢুকেই বলি, এই তোমরা আছো? তোমাদের মজা হচ্ছে তো? ভাই বোন হাত ধরাধরি করে খুব খেলা হচ্ছে, তাই না? উফ লাকি, কেমন যেন চোখ ভিজে যাচ্ছে। মৃত্যু বিষয়ক আরেকটি কথা বলে গেছেন, যে মানুষ মারা যাচ্ছে তার উপর কোনো রাগ বা ঘৃণা থাকা উচিত নয়। শ্রোতাবৃন্দ, আজও এই পৃথিবীর বুকে বাঁধ ভাঙা জ্যোৎস্না নামে, হুমায়ুন আহমেদের স্বপ্নের সেই নুহাস পল্লীর টিনের চালাঘরে নামে ঝুম বৃষ্টি। সেই জ্যোৎস্নার আলো কিংবা পৃথিবীর সঙ্গীত কোনোটাই পৌঁছায় না তার অন্ধকার কবরে। এই তো জীবন, ক্ষণিকের জন্য জ্বলে ওঠা, তারপর সব থেমে যায় একদিন, নিভে যায় সকল আলো। আমাদের সবাইকে যেতে হবে এই পথে। হুমায়ুন আহমেদ, আপনি ঘুমান শান্তিতে। শ্রোতা মণ্ডলী, তার চলে যায় বসন্তের দিন বইটির কথা দিয়ে শেষ করছি। আমার একটি খুব প্রিয় গান আছে, গিয়াসউদ্দিন সাহেবের লেখা, মরণ সঙ্গীত। মরিলে কান্দিস না আমার দায়। প্রায়ই ভাবি আমি মারা গেছি, শবদেহ বিছানায় পড়ে আছে। একজন কেউ গভীর আবেগে গাইছে, মরিলে কান্দিস না আমার দায়।
মরিলে কান্দিস না বুক বাঁধিয়া কাছে বৈশা গোসল করাইবা কান্দনের বদলে মুখে কলমা পড়িবা বুক বাঁধিয়া কাছে বৈশা গোসল করাইবা কান্দনের বদলে মুখে কলমা পড়িবা এ জাদু মরিলে কান্দিস না কাফন পিন্দাইয়া যদি কান্দো আমার মসজিদে বসিয়া রে কান্দো আল্লাহর দরগায় এ জাদু মরিলে কান্দিস না মরিলে কান্দিস না শ্রোতাবৃন্দ, প্রয়াত সাহিত্যিক হুমায়ুন আহমেদকে নিয়ে একটি অনুষ্ঠান আসলে যথেষ্ট নয়, তাকে নিয়ে বলবার আসলে অনেক অনেক কথা। জি আপু। আমরা চেষ্টা করেছি তার সব রকম সৃষ্টি বা সব রকম ভালো লাগা মন্দ লাগাকে এই অল্প সময়ের মধ্যে এর উপস্থাপন ছুঁয়ে দিতে। মৃত্যু নিয়ে আসলে প্রথম মৃত্যুবার্ষিকী 19শে জুলাই। আমরা যেহেতু আজকে 17ই জুলাই রেডিও বাংলার আয়োজনে আমরা তাকে অগ্রিম স্মরণ করছি। মৃত্যু নিয়ে উনি যেটি বলে গেছেন এই কথাটি দিয়ে আজকের মতো শেষ করছি। উনি বলেছেন মৃত্যু নিয়ে মন খারাপ করতে নেই, আমরাও চেষ্টা করব মন খারাপ না করতে। উনি যেন ভালো থাকেন তার অন্য ভুবনে। শ্রোতাবৃন্দ, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই শুভরাত্রি। ভালো থাকবেন। শুভরাত্রি। The 20th of July is an important